নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো তো? গল্পের ঝুলির সংসারে সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি সন্তু কাকাবাবু সিরিজের গল্প আরব থেকে সন্তু কাকাবাবু। আজ তার অন্তিম পর্ব। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে গল্পের শেষে একটি লাইক দেবেন এবং বেল বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক সন্তু কাকাবাবু সিরিজের আরেকদিন সন্তু কাকাবাবুর অন্তিম পর্ব। ওর একটা শত্রুপক্ষের লোক এসে ওকে গুলি ছুটতে শুরু করেছে। এই শুনুন, এখনো গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে দুই পক্ষের। প্রথম গুলিতেই ওই ইব্রাহিম মারা গিয়েছেন। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখলাম। যে লোকটি কত গর্ব করেছিল সালাদিনের বেশিরভাগ সম্পত্তি উনি দখল করবেন, ওর অনেক ক্ষমতা হবে, এদেশের মন্ত্রী হবেন, এত সব আশার এক মুহূর্তে সব শেষ। গুলি লেগে সঙ্গে সঙ্গেই মারা গেলেন। মানুষের জীবন কি অদ্ভুত! খুনটুন করেও ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিছুই হলো না। ইব্রাহিম মারা গিয়েছে? আপনি শিওর? আমি আর সন্তু দুজনেই দেখেছি, আমাদের চোখের সামনে। যা, তাহলে তো ব্যাপারটা অনেক সোজা হয়ে গেল। এখন লড়াইটা হবে সালাদিনের আর দুই ভাইপোর মধ্যে। সালাদিন বোধ হয় আর একদিনের বেশি বাঁচবে না, আয়ু শেষ হয়ে এসছে। আপনি এত কিছু জানলেন কি করে? আরে আমি তো ডিটেকটিভ, আমাকে সব কিছু জানতে হয়। সেটা ঠিক, আপনি ঠিক সময় এসে পড়ায় আমাদের খুব উপকার হলো। ওই পাহাড়ি রাস্তায় আমার পক্ষে তাড়াতাড়ি নামা তো সহজ নয়, হয়তো পারতামও না। যে কোনো পক্ষের কাজে ধরা পড়ে যেতাম। আমি কোনো কাজের দায়িত্ব নিলে তাতে কোনো ভুল হয় না। ইব্রাহিমের কবল থেকে আপনাদের দুজনকে ছাড়িয়ে আনার দায়িত্ব ছিল আমার ওপর। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তাছাড়া আপনি একজন বিশিষ্ট মানুষ, আপনাকে নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়াটাও তো আমাদের সকলের দায়িত্ব। ভারত একটা মহান দেশ, আমি সে দেশকে খুব শ্রদ্ধা করি। আপনি ভারতে গিয়েছেন কখনো? না, তবে ইচ্ছে আছে। হঠাৎ সে গাড়িটা থামিয়ে দিল। এখানে রাস্তাটা আবার অনেকটা পাহাড়ের ওপর দিকে উঠে এসছে। সামনে একটা চৌকো জায়গা, নিচে আরেকটা সুন্দর উপত্যকা, তার মাঝে মাঝে কয়েকটা পুতুলের মতো বাড়ি। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, এখানে কি আছে, থামলেন কেন? দু হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে সেলজুক বলল, উফ, সেই ভোরে উঠেছি, টায়ার্ড হয়ে গিয়েছি। আমি একটানা বেশিক্ষণ গাড়ি চালাতে পারি না, একটু বিশ্রাম নিই। কাকাবাবু কিছু বললেন না। সন্তুর বেশ খিদে পেয়েছে। কাল রাত্রির থেকে এত টেনশনে ছিল যে কিছুই খেতে পারেনি। এখন মুক্তির স্বাদ পেয়ে পেট জ্বলছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সেলজুক বলল, জায়গাটা খুব সুন্দর, তাই না? কাকাবাবুর এখন সুন্দর কিছু দেখার মন নেই, তিনিও ক্লান্ত, কোথাও পৌঁছতে চান। সেলজুক একটা সিগারেট ধরালো। সেই ধোয়ার গন্ধটা তার নাকে ভালো লাগছে না। সামনের সিটে কাকাবাবুর পাশে ব্যাগটা পড়ে আছে, সেটা তুলে নিয়ে সেলজুক বলল, এটা সেই বাইবেলের দড়িটা না? খুব দামি জিনিস। কাকাবাবু বললেন, হ্যাঁ, দামি জিনিস তো বটেই। যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা এর চেয়ে অনেক নতুন কিছু তথ্য পেতে পারে। আমি তো এটা পড়তেই পারিনি। সেলজুক বলল, বৃষ্টি বলে নিলামে অনেক বিখ্যাত দোকান আছে, সেখানে পৃথিবীর খুব দামি দামি জিনিসের একটা তালিকা আছে, সেখানে নাম আছে এই দলিলটা। কাকাবাবু বললেন, তাই নাকি? আপনি অনেক খবর রাখেন তো? ও, অবশ্য আপনি তো ডিটেকটিভ, আপনি তো সব খবর জানবেনই। সেলজুক বলল, আপনি একটা ভালো জিনিস পেয়েছেন। কাকাবাবু বললেন, চলুন এবার যাওয়া যাক। সেলজুক বলল, হ্যাঁ যাচ্ছি। জানেন মিস্টার রাজা, আমার আর এই ডিটেকটিভের কাজ ভালো লাগছে না। অনেক দিন তো চালালাম, বড্ড খাটুনি, এবার ভাবছি ছেড়ে দেব। কাকাবাবু বললেন, বেশ তো, তারপর কি করবেন?
সেলজুক বলল, কিচ্ছু না, সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়ি কিনবো, আর তার বারান্দায় পায়ের ওপর পা দিয়ে বসে মানুষজন দেখব, আর ভালো ভালো খাবার খাবো। কাকাবাবু বললেন, বেশ তো, ভালো আইডিয়া। সেলজুক বলল, হ্যাঁ, এবার তোমরা দুজন গাড়ি থেকে নামো। কাকাবাবু বললেন, গাড়ি থেকে নামবো? কিন্তু এখন নামতে তো ইচ্ছে করছে না। সেলজুক বলল, ইচ্ছে না করলেও তোমাদের নামতে হবে। আমি আর তোমাদের নিয়ে যাব না। এই ব্যাগটা শুধু আমার চাই। এই দলিলটার দাম এখন নিলামে $17 মিলিয়ন। সেটা বিক্রি করে দিতে পারলেই আমার বাকি জীবনটা চমৎকার কেটে যাবে। নামো। সে একটা রিভলভার বার করে ঠেকালো কাকাবাবুর ঘাড়ে। লোকটি এতক্ষণ বেশ ভদ্রভাবে কথা বলছিল। হঠাৎ তার এই পরিবর্তন দেখে কাকাবাবু এতই অবাক হয়ে গেলেন যে কিছুই বলতে পারলেন না। রিভলভারের খোঁচা দিয়ে ঠেলে ঠেলে সেলজুক কাকাবাবুকে নামালো গাড়ি থেকে। নিজেও নামলো, তার এক হাতে সেই ব্যাগ। কাকাবাবু শুধু দুবার বললেন, ছি ছি। সন্তুও নামলো। এতক্ষণ সে কিছুই করেনি, কোনো কথাই বলেনি। এবার সে কিছুই না ভেবেচিন্তে সোজা ছুটে গিয়ে সেলজুকের পেটে একটা ঢুসো মারল। সে আ করে চেঁচিয়ে উঠে ফেলে দিল রিভলভারটা। সন্তু সেটা পা দিয়ে সরিয়ে দিতে গিয়েও পারল না। সন্তু ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নিয়ে কাকাবুর কাছে এসে দাঁড়ালো। সেলজুক কিন্তু সঙ্গে সঙ্গে আবার কুড়িয়ে নিল রিভলভারটা। সে এগিয়ে এসে এক চড় কষালো সন্তুর গালে। তারপর তার গালে রিভলভারটা চেপে হিংস্র গলায় বলল, হতভাগা ছেলে, তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি, দে ব্যাগটা। কাকাবু বললেন, ব্যাগটা দিয়ে দে সন্তু। সেলজুক ব্যাগটা হাতে নিয়ে রিভলভার নাচাতে নাচাতে বলল, তোমরা এই খাদের দিকটায় চলে এসো, আমি 3 গুনবো, তার মধ্যে 1, 2। কাকাবাবু আর সন্তু দুজনেই খাদের দিকে এসে দাঁড়ালেন। সেলজুক বলল, এখন আমি তোমাদের মেরেও ফেলতে পারি, খাদে ফেলে দিতে পারি, কিংবা তোমাদের এখানে দাঁড় করিয়ে রেখে আমি চলে যেতে পারি। তারপর তোমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে পারো সে চেষ্টা করো। খুব শক্ত, অনেকটা পাহাড়ি পথ, তুমি ক্রাশ নিয়ে পারবে না মিস্টার রাজা। কাকাবাবু এবার গম্ভীরভাবে বললেন, সেলজুক, যদি এই দলিলটার ওপরেই তোমার এত লোভ ছিল তাহলে তুমি আমার কাছে চাইলে না কেন? রিভলভার দেখাবার কি দরকার ছিল? সেলজুক নকলভাবে অবাক হবার ভান করে বলল, সে কি, এমনি এমনি চাইলে তুমি দিয়ে দিতে? কাকাবাবু বললেন, এমনি এমনি চাইলে যদি না দিই তাহলে রিভলভার না চাইলেও আমি দিতে রাজি নই। সেলজুক হাঁ হাঁ করে একটা অট্টহাসি দিল। তারপর বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার রাজা। দেবে না মানে? ব্যাগটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। এবার যদি আমি দুম দুম করে 2টো গুলিতে মেরে ফেলি তোমাদের, তুমি কি করবে? তুমি মরতে চাও? কাকাবাবু বললেন, না। সঙ্গে সঙ্গে তিনি তার একটা ক্রাচ বিদ্যুৎ বেগে ছুড়ে দিলেন ওর দিকে। ওর বুকে সেটা দরম করে লাগলো। একটা আর্তনাদ করে পড়ে গেল সেলজুক, মাটিতে পড়ে কাতরাতে লাগলো। এবারে সন্তু সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওর হাত থেকে কেড়ে নিল রিভলভারটা। তারপর প্রতিশোধ হিসেবে একটা চড় কষালো ওর গালে। কাকাবাবুর সারা শরীর রাগে কাঁপছে। তিনি লাফাতে লাফাতে এসে বললেন, পাঁজি, বদমাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, বিশ্বাসঘাতক। তিনি অন্য ক্যাশটা দিয়ে 2বার বেশ জোরে মারলেন সেলজুকের পিঠে। সে যন্ত্রণায় কোকিয়ে উঠল। কাকাবাবু বললেন, সন্তু, দেখ তো গাড়িতে দড়ি কিছু আছে কিনা, ওকে আমরা বেঁধে নিয়ে যাব। লোকটি অর্ধেকটি উঠে বসে বলল, নো নো নো, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কাকাবাবু এক ধমক দিয়ে বললেন, কি বুঝতে পারিনি? সে আবার শুধু বলল, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। কাকাবাবু বললেন, যারা সরাসরি শত্রুতা করে তাদের তবু বোঝা যায়, আর তুমি এতক্ষণ বন্ধু সেজে। উঠে দাঁড়াও, তোমাকে আমি বেঁধে নিয়ে গিয়ে পুলিশের হাতে জমা করে দেব। উঠে দাঁড়িয়ে
সেলজুক দু হাতে মুখ চাপা দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সন্তু খুঁজছে গাড়ির মধ্যে দই টই কিছু আছে কিনা। হঠাৎ সেলজুক একটা কাণ্ড করল। পাথরের দেওয়ালটার ওপর উঠে ঝাঁপ দিল কাদের দিকে। কাকাও শিউরে উঠলেন। সন্তু আর তিনি দৌড়ে এসে দেখলেন সেলজুক গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেখানে পাহাড়টা একেবারে খাড়া নয়, কিছুটা ঢালু, কিছু কিছু ঝোপঝাড়ও আছে। তলাটা অনেক নিচে, প্রায় দেখাই যায় না। কাকাবু বললেন, যদি প্রাণে বেঁচেও যায় কোনো ক্রমে, হাত পা তো ভাঙবেই, কি আর করা যাবে, সেটা ওর কর্মফল। চল আমরা গাড়িটা নিয়ে যাই। গাড়িতে উঠে বসার পর কাকাবু বললেন, চাবি? যা, চাবি তো সেলজুক সঙ্গে নিয়ে গিয়েছে। এবার একটা রিভলভার সঙ্গে আছে। মহামূল্যবান ব্যাগটাও হাতছাড়া হয়নি। কিন্তু পাহাড় থেকে নামতে হচ্ছে পায়ে হেঁটে। রাস্তা ভালো, বেশ মসৃণ, কিন্তু নিচের দিকে নামতে গেলে কাকাবাবুকে খুব সাবধানে ক্রাশ ফেলতে হবে। একবার হতে গেলেই বিপদ। তবু দুজনেই এখন বেশ ফুর্তিতে আছেন। নামতে নামতে কাকাবাবু বললেন, জানিস সন্তু, আজ সকালে ডুয়েল লড়ার সময় আমার মনে হয়েছিল এই বুঝি আমার শেষ। অনেকদিন তো তলোয়ার হাতেই ধরিনি। ওর মতন একজন জোয়ান মানুষের সঙ্গে খোড়া পায়ে লড়তেই পারবো না, হেরেই যাব। হারলেই ও আমায় মেরে ফেলতো। সন্তু জিজ্ঞাসা করল, তুমি তলোয়ারের বদলে রিভলভার নিলে কেন? কাকাবু বলল, কেন নিলাম বুঝিসনি? সন্তু দুদিকে মাথা নাড়ল। কাকাবাবু আবার বললেন, রিভলভার আমি ভালোই চালাই, তাতে জেতার চান্স ছিল, কিন্তু আমি তো কোনো মানুষকে প্রাণে মারতে পারি না। ওকেও সেইভাবে মারতে পারতাম না। ও কিন্তু আমাকে খুন করার জন্যই গুলি চালাতো। তাই ভাবলাম তলোয়ার নিলে তবু কিছুক্ষণ টুকাটুকি করা যাবে। ইব্রাহিম হেরে গেল, কারণ ও আমাকে ধর্তব্যের মধ্যেই আনেনি। ভেবেছিল 2-4 ঘায়ে আমাকে কাট করে দেবে। সন্তু বলল, আমার এমন বুক ঢিপ ঢিপ করছিল যেন বুকের ভেতরটা ফেটেই যাবে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, হয়তো হবেই। এক একটা এমন সময় আসে যখন অন্য কোনো উপায় থাকে না, মনের জোরটাই সম্বল হয়ে দাঁড়ায়। সন্তু বলল, আর এই সেলজুক লোকটা? প্রথম দিন ওকে দেখেই আমার কেমন যেন মনে হয়েছিল। কাকাও বললেন, তুই ঠিকই বুঝেছিলি, তবে ও একটা ছুঁচো। ওর রিভলভার ধরা দেখেই আমি বুঝেছিলাম ও একটা আনাড়ি, চালাবার অভ্যেস নেই। একটা রিভলভার জোগাড় করে এনেছে আমাদের ভয় দেখাবার জন্যে। প্রায় 50 মিনিট পর ওরা পাহাড়ি রাস্তা ছেড়ে নেমে এলেন বড় রাস্তায়। কাকাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, এবার আর হাঁটতে অসুবিধা হবে না। বেলা প্রায় 11টা, আকাশে চড়া রোদ, কিন্তু গরম নেই। ভাগ্যিস, তাই হাঁটতে ভালোই লাগছে। ক্রমশ রাস্তার পাশে গাছপালা কমে আসছে। এক পাশে ধুধু মাঠ, অন্য পাশে কিছু দূরে পাহাড়ের রেখা। কাকাবাবু বললেন, কিছু দূর গেলে নিশ্চয়ই কোনো শহর পাওয়া যাবে। সেখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে দামাস্কাস পৌঁছে যাব। সারাদিন সেখানেই আছে। এতক্ষণ তার অবস্থা কীরকম কে জানে। সন্তু হিসেব করে বলল, তারতুপের হোটেল থেকে আমাদের নিয়ে আসা হয়েছিল পরশু মাঝরাতে। তারপর তো আমাদের রাস্তায় এক জায়গায় আটকে অজ্ঞান করে দিল। তারপর কি হলো জানি না। পরের দিন গোটা রাতটা আমরা বন্দী হয়ে রইলাম দুর্গে। তার মানে আমাদের আরও একদিন আগে পৌঁছবার কথা ছিল দামাস্কাস শহরে। কাকাবু বললেন, কি অদ্ভুত ট্র্যাজেডি দেখ। আমি যদি পুলিশের কাছে সত্যি কথা বলে দিই, এই ভয় ইব্রাহিম আমাদের আটকে রাখলো, মেরে ফেলতে চাইল, তারপর নিজেই দমাস করে মরে গেল। এখন তো পুলিশকে জানাবার কোনো ব্যাপারই হলো না, কারণ যে আসামি সেই তো মৃত। হাঁটতে লাগলেন দুজনে। ক্রাচ নিয়ে বেশি দূর একটানা হাঁটা খুবই কষ্টকর।
কিন্তু কাকাবাবুর মুখে কষ্টের চিহ্ন মাত্র নেই, বরং বেশ স্ফূর্তিতেই আছেন। দিনের বেলা প্রকাশ্য রাস্তায় আর কেউ মারতেও আসবে না, ধরেও নিয়ে যাবে না, আশা করা যায়। কাকাবাবু আবার বললেন, এদেশে এসে এই প্রথম আমরা বেড়াচ্ছি। কি বল? দেশটা সুন্দর, দু চারটে খুনে বা বদমাশ সব দেশেই থাকে, কিন্তু ভালো মানুষই বেশি। এদেশের কোন মানুষটিকে আমাদের সারা জীবন মনে থাকবে বলতো? সন্তু একটুও চিন্তা না করে বলল, দুর্গের জেলখানার পাহারাদার, সেই কাব্বানি। কাকাবাবু বললেন, সত্যি খুব নরম মনের মানুষ। আর এই সেলযুগটাকে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। হাতে ঝাঁপ দিয়ে ও যদি মরে যায় তাহলে নিজের দোষেই মরল। আমি তোকে পুলিশের হাতেই তুলে দিতে চেয়েছিলাম। কাকাবাবু বলতে বলতে এগোচ্ছেন। হঠাৎ একটা গাড়ি তাদের পেরিয়ে গিয়েও আবার ব্যাক করে এসে থামলো তাদের পাশে। ড্রাইভারের সিট থেকে একজন মোটা মতো লোক গলা বাড়িয়ে কি যেন বললেন আরবি ভাষায়। কাকাবাবু দেখলেন গাড়ির পিছনের সিটে বসে আছেন একজন মহিলা আর একটি 6-7 বছরের ফুটফুটে ছেলে। তাদের এক ঝলক দেখে নিয়েই কাকাবাবু বুঝলেন সঙ্গে বউ আর বাচ্চা নিয়ে যারা বেরোন তারা নিশ্চয়ই খুন ডাকাতি করেন না। তিনি এবার বললেন, নো আরবিক, ইংলিশ ইংলিশ। লোকটি এবার পেছনে তাকালেন। মহিলাটি পরিষ্কার ইংরেজিতে বললেন, মে আই হেল্প ইউ? আমরা দেখলাম আপনারা অনেকক্ষণ ধরে হাঁটছেন। সাধারণত হাইওয়ে দিয়ে কেউ হাঁটে না। আপনাদের কোথাও পৌঁছে দিতে পারি? কাকাবাবু বললেন, আমাদের যদি কাছাকাছি কোনো শহরে পৌঁছে দেন খুব উপকার হয়। মহিলাটি জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? কাকাবাবু বললেন, আমরা যাব দামাস্কাস। একটা বড় কোনো জায়গা পেলে ট্যাক্সি কিংবা গাড়ি ভাড়া করে নিতে পারি। মহিলাটি বললেন, উঠে পড়ুন, আমরা যাচ্ছি হোমস শহরে, সেখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন। কাকাবাবু বসলেন সামনে, সন্তু পিছনে মহিলাটির পাশে। পুরুষটি এক বর্ণ ইংরেজি জানেন না। মহিলাটি ইংরেজিতে খুব চৌখস। তিনি নিজেই কথায় কথায় জানালেন যে তিনি ইংল্যান্ডের কেমব্রিজে পড়াশোনা করেছেন। বাচ্চাটাও দু একটা ইংরেজি শব্দ জানে। মহিলাটি জিজ্ঞেস করলেন, আপনারা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন? কাকাবাবু বললেন, আমরা এদেশে বেড়াতে এসেছি। গাড়িতে করে ঘুরলে তো ভালো করে দেশটা দেখা যায় না, তাই একটু পায়ে হেঁটেই দেখছিলাম। মহিলাটি হেসে বললেন, এই রোদ্দুরের মধ্যে? হাইওয়েতে আর কি দেখার আছে? সব দেশের হাইওয়েই তো এক। মহিলার নাম জেনোভিয়া। সেই নাম শুনেই কাকাবাবু বললেন, জেনোভিয়া তো এক বিখ্যাত রানীর নাম, তাই না? যিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জেনোভিয়া বললেন, আপনি আমাদের দেশের ইতিহাস জানেন দেখছি। আপনি কি অধ্যাপক? কাকাবাবু বললেন, না না, আমি আর আমার ভাইপো একজন সাধারণ পর্যটক, দেশে দেশে ঘুরে বেড়াই। গাড়ির চালক তার স্ত্রীকে কি যেন বললেন নিজের ভাষায়। জেনোভিয়া তা শুনে ইংরেজিতে বলল, আমার স্বামীর নাম হাসান। তিনি বলছেন আপনারা আমাদের বাড়িতে কয়েকদিন থেকে যান না, আমরা আপনাদের এদিকটায় ঘুরে ঘুরে দেখাবো। কাকাবাবু হাসানের হাত ধরে সম্মান জানালেন, তারপর বললেন, আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের থাকার উপায় নেই। আজই আমাদের দামাস্কাসে ফেরা দরকার। এই ছেলেটির নাম কি? বাচ্চাটির নাম রব। কাকাবাবু তার দিকে ফিরে বললেন, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? রব বলল, আলাইকুম আসসালাম, ভেরি গুড, থ্যাংক ইউ। জেনোভিয়া বললেন, আপনি আমাদের দেশের এই অভিবাদন জানলেন কি করে? কাকাবাবু বললেন, আমাদের দেশেও তো মুসলমানরা প্রথম দেখা হলে এটাই বলে। সারা পৃথিবীর মুসলমানদেরই তো একই অভিবাদন। জেনোভিয়া বলল, তা ঠিক। আমি ভারত সম্পর্কে প্রায় কিছুই জানি না। টেলিভিশনে দুদিন ধরে দেখাচ্ছে ইন্ডিয়ায় কোনো এক জায়গায়
কি এক নদীতে লক্ষ লক্ষ লোক একসঙ্গে চান করার জন্য জমায়েত হয়েছে। অত লোক একসাথে চান করে কেন? কাকাবাবু বললেন, বুঝেছি, হরিদ্বারের কুম্ভ মেলা। নদীর নাম গঙ্গা। খ্রিস্টানদের কাছে জর্ডান নদী যেমন পবিত্র, ভারতের বহু মানুষের কাছে, বিশেষত হিন্দুদের কাছে গঙ্গা নদীও তাই। তারা বিশ্বাস করে একটা বিশেষ সময় ওই নদীতে স্নান করলে পুণ্য হয়। রব একটা থলি থেকে একটা কমলালেবু বের করে সন্তুর দিকে এগিয়ে দিয়ে বলল, ইউ লাইক অরেঞ্জ? সন্তু একটুও ভদ্রতা না দেখিয়ে বালকটির হাত থেকে নিয়ে বলল, ইয়েস থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে সে সেটা খেতে শুরু করল। জেনোভিয়া ছেলেকে বললেন, এই আঙ্কেলকেও একটা দাও। রব কাকাবাবুর দিকে একটা কমলালেবু বাড়িয়ে বলল, ইউ আর বিগ আঙ্কেল, বিগ বিগ। জেনোভিয়া কাকাবাবুকে বললেন, আপনারা সিরিয়ায় মিষ্টি খেয়েছেন? স্পেশাল মিষ্টি? কাকাবাবু বললেন, না, আমরা এ কদিন শুধু নানা রকম মাংস আর ভেজিটেবলই খেয়েছি। হ্যাঁ, ফলও খেয়েছি অবশ্য। জেনোভিয়া একটা প্যাকেট খুলে বললেন, এগুলো খেয়ে দেখুন। ছোট ছোট কেকের মতো, নরম আর মিষ্টির স্বাদটা মধু মধু মনে হয়। অন্য সময় যাই হোক, এখন খিদে পেটে মনে হলো অমৃত। হাত মোছার জন্য পাতলা কাগজও দিলেন জেনোভিয়া। তারপর জিজ্ঞেস করলেন, আপনার দেশে খেজুর হয়? কাকাবাবু বললেন, হ্যাঁ, খেজুর গাছ আছে অনেক, কিন্তু আপনাদের মতো ভালো ফল হয় না। আরবের খেজুর তো পৃথিবী বিখ্যাত। মহিলা এবার দুটি খেজুরের প্যাকেট বের করে বললেন, এ দুটো আপনারা রাখুন। কাকাবাবু বললেন, আরে না না না, কোনো দরকার নেই, এখন আমরা পরে কিনে নিয়ে যাব। মহিলা কিছুতেই সে আপত্তি শুনলেন না, জোর করে দিয়ে দিলেন প্যাকেট দুটো। বাচ্চাটা খিলখিল করে হাসতে লাগলো। দূরে একটা শহর দেখা যাচ্ছে। হোমস খুব পুরোনো আমলের শহর হলেও এখন তার চিহ্ন বিশেষ নেই। সব আধুনিক বাড়ি ঘর, রাস্তাঘাট চকচকে ঝকঝকে। কয়েকটা ট্রাফিক লাইট পেরিয়ে গাড়িটা এসে থামলো একটা চত্বরে। সেখানে বেশ কয়েকটা ফাঁকা গাড়ি দাঁড়িয়ে আছে। জেনোভিয়া বললেন, ওই গাড়িগুলো ভাড়া যাবে। দামাস্কাস এখান থেকে বেশি দূরে নয়, 1.5 কিলোমিটার হবে। আমি আবার বলছি, আপনারা 2-3 দিন আমাদের এখানে থেকে গেলে ভালো লাগতো। ইন্ডিয়ার গল্প শোনা যেত। কাকাবাবু বললেন, সত্যি আমাদের উপায় নেই। এই সময় জেনোভিয়ার স্বামী জোরে জোরে কি যেন বলে উঠলেন। জেনোভিয়া হাসতে হাসতে বললেন, আমার স্বামী চাইছেন আপনারা আমাদের অন্তত একটা ভারতীয় শব্দ শিখিয়ে দিন, যে কোনো শব্দ। আমরা তো একটাও জানি না। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, কোন শব্দ শেখানো যায়? সন্তু বলল, নমস্কার। প্রথমে ওরা ঠিক উচ্চারণ করতে পারলেন না। বললেন, না মা স্গর। বাচ্চাটা নামা নাম নাম। কয়েকবার চেষ্টার পর উচ্চারণ ঠিক হয়ে গেল। বাচ্চাটাও বাবা মায়ের সঙ্গে গলা মিলিয়ে বলতে লাগলো, নমস্কার। কাকাবাবু ও সন্তুর সঙ্গে হাত জোর করে কয়েকবার বললেন, নমস্কার। ওদের গাড়িটা যখন ছেড়ে গেল তখনও শোনা গেল বাচ্চাটা চেঁচাচ্ছে, নমস্কার। শব্দটা ওর বেশ পছন্দ হয়ে গিয়েছে। ভাড়া গাড়ির দিকে এগোতে এগোতে কাকাবাবু বললেন, এরা হচ্ছে এদেশের সাধারণ মানুষ। কি চমৎকার আন্তরিক ব্যবহার। আগে এদের সঙ্গে আমাদের দেখা হয়নি। কয়েকটা লোভী আর বদমাশের পাল্লায় পড়েছিলাম। এখানকার ট্যাক্সি চালকরা শিক্ষিত, দরাদরির কোনো প্রশ্নই নেই। ভাড়ার চার্ট করা আছে। প্রথম গাড়িটা ঠিক করা হলো। সন্তু দলিলের ব্যাগটা তুলে নিয়ে বসলো কাকাবাবুর পাশে। দামাস্কাস এখান থেকে 150 কিলোমিটার, বড়জোর 1.5 ঘন্টা লাগবে। কাকাবাবু মাথাটা পিছন দিকে হেলান দিয়ে
আরামের শব্দ করলেন। আহ, পেটে কিছু খাবার পড়েছে, তাই বেশ শান্তি লাগছে। একটু পরে কাকাবাবু বললেন, সালাদিন আশা করি এখনো বেঁচে আছে। তার সঙ্গে দেখা করে আমরা পরের প্ল্যান ঠিক করব। দামাস্কাস শহরটা ভালো করে দেখা হয়নি, তুই তো জানিস এটা খুবই পুরনো শহর। মানব সভ্যতার প্রায় শুরু থেকেই এখানে মানুষের বসবাস। সন্তু জিজ্ঞাসা করল, আমাদের বেনারস চেয়েও পুরনো? কাকাবাবু বললেন, ঠিক বলেছিস, আমাদের কাশিও খুব পুরনো। তবে কোনটা বেশি পুরনো তা বলা মুশকিল। পৃথিবীতে অনেক শহর ধ্বংস হয়ে গিয়েছে, যেমন ধর মহেঞ্জোদারো আর হরপ্পা। আবার বাগদাদ, জেরুজালেম, ইস্তানবুল শহর এখনও রয়ে গিয়েছে। রোমকে বলে দ্য ইটার্নাল সিটি। সন্তু বলল, আমার অত পুরনো শহর দেখতে ভালো লাগে না। শুধু ভাঙা ভাঙা দুর্গ কিংবা আটখানা মন্দির কিংবা মসজিদ, ও তো সব একই রকম। ওইসব শহরের ইতিহাস পড়ে নিলেই হয়। কাকাবাবু হেসে বললেন, তা হয়তো ঠিক। তোর কি বাড়ির জন্য মন কেমন করছে? ডাল ভাত আর মাছের ঝোল খাওয়ার জন্য? সন্তু বলল, আমি হ্যামবার্গার, হটডগ আর স্যান্ডউইচও ভালোবাসি। খাওয়াটা আমার কাছে কোনো সমস্যা নয়, কিন্তু নিজের বিছানার বালিশটা আমাকে টানে। ওই বালিশে ঘুম ভালো হয়। কাকাবু হাসতে লাগলেন। বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটার গতি হঠাৎ কমে গেল। দুপাশে ফাঁকা মাঠ, এখানে লালবাতিও নেই। সুতরাং গাড়িটার গতি কমে আসার কোনো কারণ বোঝা গেল না। একটু পরেই গাড়িটা থেমে গেল। একটা কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটলেই সন্দেহ হয়, এখানে গাড়িটা থামবে কেন? ইন্ডিয়ায় অনেক সময় শোনা গিয়েছে পশ্চিম ভারতের দিকে গাড়ির ড্রাইভাররা কোনো নির্জন জায়গায় গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। এদেশেও এরকম হয় নাকি? কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে কোটের পকেটে দুপার চাপড় মারলেন। অর্থাৎ তার কাছে এখন একটা রিভলভার আছে। এখন আর সহজে কেউ তাকে বাগে আনতে পারবে না। ড্রাইভারটি ভালো ইংরেজি জানে না। সে বলল, মোমেন্তো মোমেন্তো। তারপর দরজা খুলে নেমে গেল। সন্তু ব্যস্ত হয়ে উঁকি মারতে লাগলো জানলা দিয়ে। কাকাবাবু মজা করে বললেন, পিছনে কোনো কালো গাড়ি আছে নাকি দেখতো। না, পেছনে কোনো কালো গাড়িটারে কিচ্ছু নেই, রাস্তা একেবারে ফাঁকা। কাকাবাবু বললেন, আমাদের এমন অবস্থা হয়েছে যে একটা কিছু ঘটলেই বিপদের কথা ভাবি। গাড়িতে হঠাৎ কিছু গন্ডগোল তো হতেই পারে। হয়তো আমাদের আবার হাঁটতে হবে। কয়েক মিনিট পরই অবশ্য ড্রাইভার ফিরে এসে আবার স্টার্ট দিল। এবার জেগে উঠল ইঞ্জিন। ড্রাইভার বলতে লাগলো, সরি সরি সরি। গাড়ি ছুটতে লাগলো আবার। সব বড় শহরেই যা হয়, ঢোকার মুখে বেশ জ্যাম থাকে। কাকাবু সালাদিনের বাড়ির ঠিকানা লেখা একটা কাগজ ড্রাইভারকে দেখানো মাত্র সে চিনতে পারল। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ইয়েস ইয়েস ইয়েস। বিশাল উমাইয়াদ মসজিদের কাছাকাছি একটা বাড়ির গেটের কাছে এসে থামলো ট্যাক্সিটা। বাড়িটার নাম সালাদিন স্পোর্ট। মস্ত বড় গেট, তার একটু অংশ মাত্র খোলা। ভিতরে বাগান চোখে পড়ে। সন্তু জিনিসপত্র নামিয়ে ফেলল। কাকাবু গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ধন্যবাদ দিতে দিতে টাকা পয়সা মিটিয়ে দিতে লাগলেন। এই সময় উল্টো দিকের দেওয়ালের আড়াল থেকে ছুটে এলো একটা লোক। সন্তু যেন ভূত দেখল। সেই ছুটিতে দাড়ি, চোখে কালো চশমা পরা লোকটি লম্বা। পাহাড় থেকে গড়িয়ে পড়েও সে মরেনি। এর মধ্যে এখানে পৌঁছে গেল কি করে? লোকটি এসে ধাঁই করে সন্তুকে এক ধাক্কা মেরেই দলিলের ব্যাগটা তুলে নিল। তারপর দৌড় লাগালো পেছন ফিরে। ভেবাচাকা ভাবটা সামলে নিয়ে সন্তু এই এই বলে চিৎকার করে তাড়া করে গেল তাকে। কাকাবু মুখ ফিরিয়ে লোকটিকে ভিড়ের মধ্যে মিশিয়ে দেখলেন। সন্তু তাড়া করে গিয়েও লোকটিকে ধরতে পারল না। সেই ভিড়ের মধ্যে
একে বেঁকে শ্যুট করে কোন গলির মধ্যে ঢুকে পড়ল তা বোঝাই গেল না। সন্তু পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে খানিক পরে ফিরে এলো ম্লান মুখে। কাকাও বললেন, যা, অত দামি জিনিসটা নিয়ে গেল শেষ পর্যন্ত। কি আশ্চর্য, পাহাড় থেকে পড়েও ওর হাত পা ভাঙেনি, এখানে এসে বেটা ঘাপটি মেরে লুকিয়েছিল। হাহুতাশ করে আর তো কোনো লাভ নেই রে, একে বলে তীরে এসে তরি ডুবে যাওয়া। কাকাও গেটের কাছে গিয়ে নিজের নাম বলতেই প্রহরীটা কাকে যেন একটা ফোন করলো। কয়েক মিনিটের মধ্যে এসে গেল একজন স্যুট টাই করা ব্যক্তি। সে আন্তরিকভাবে বলল, আসুন আসুন, আমি সালাদিন সাহেবের একজন সেক্রেটারি। গেটের ভিতর ঢোকার পর সে আবার জিজ্ঞাসা করলো, আপনারা কি আগে গেস্ট রুমে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে পরে স্যারের সাথে দেখা করবেন? কাকাও জিজ্ঞাসা করলেন, উনি কি এখন জেগে আছেন? ওর ঘুমের সময় কখন? সেক্রেটারি বলল, উনি এখন জেগেই আছেন, 8 ঘন্টা পরেই ঘুমিয়ে পড়বেন। এটাই দেখা করার ভালো সময়। কাকাও বললেন, তাহলে আমরা ওর কাছে যেতে চাই, বিশ্রাম নেব পরে। এ বাড়ির সিকিউরিটি খুব টাইট, চতুর্দিকে অস্ত্র হাতে পাহারাদাররা ঘুরছে। যেতে হবে দোতলায়, তাও লিফট আছে। ভিতরের বোতামগুলো সব খাঁটি সোনার মনে হয়। লিফট থেকে নামতেই দেখা গেল দুটো বিরাট কুকুর, পাশে একটা সন্ডে মার্কার লোক। কুকুর দুটো সন্তুকে একবার শুকে ছাড়পত্র দিয়ে দিলেও কাকাউর দিকে ঘিরে গড়গড় গড়গড় আওয়াজ করতে লাগলো। কাকাউ পকেট থেকে রিভলভারটা বের করে বললেন, ওরা বোধহয় এটা টের পেয়েছে। লোকটির হাতে রিভলভারটা দিয়ে কাকাউ বললেন, এই নাও, এটা আমার আর লাগবে না। আবার একটা বন্ধ দরজা খুলে গেল। একটা পালঙ্কের ওপর কয়েকটা বালিশ দিয়ে উঁচু হয়ে আচ্ছবা হয়ে রয়েছেন সালাদিন, হাতে কফির কাপ। কাকাবাবুকে দেখে তিনি বেশ উল্লাসের সঙ্গে বললেন, এই যে, এসো এসো রাজা, এর মধ্যে তুমি কোথাও উদাস হয়ে গিয়েছিলে? কাকাবাবু বললেন, এই একটু ঘুরে ফিরে এলাম, তুমি এখন কেমন আছো? সালাদিন হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেমন দেখছো? কাকাবাবু বললেন, বেশ ভালোই তো মনে হচ্ছে। সালাদিন বললেন, কয়েকজন ডাক্তার আমাকে মেরেই ফেলার চেষ্টা করেছিল, বলে দিয়েছিল আমি আর বাঁচব না, কিন্তু আমি এখন অনেক ভালো আছি, দেখবে দেখবে। সারাদিন খাট থেকে নামার চেষ্টা করতেই তার মাথার কাছে দাঁড়ানো একজন নার্স ব্যাকুলভাবে বলে উঠল, স্যার স্যার, এখন নামবেন না, নামবেন না। সারাদিন বললেন, চোপ। তারপর তিনি খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালেন, দু হাত দুদিকে ছড়িয়ে বললেন, হাঁটবো না, উড়বো, এখন উড়তেও পারি। কাকাবাবু হাসতে হাসতে বললেন, তুমি সবই পারো, আপাতত তুমি কয়েক পা হেঁটে এই চেয়ারটায় এসে বসো তো, দেখি সেটা পারো কিনা। সারাদিন একটুও টলমল না করে সেই চেয়ারটায় বসলেন। তারপর বললেন, সত্যি আমার মনে হচ্ছে আমি আরো অনেক দিন বাঁচব। যারা ভেবেছিল আমি মরে যাচ্ছি তাদের কলা দেখাবো। হ্যাঁ, তোমরা কি খাবে বলো? কাকাও বললেন, এখন কিছু খাবো না, তুমি ব্যস্ত হয়েও না, আমরা দুটো কথা বলেই চলে যাব। সারাদিন বললেন, আরে বসো বসো, তোমাদের আমি নিমন্ত্রণ করে এনেছি। তোমাদের এখানে আসতে দেরি হলো দেখে আমার চিন্তা হচ্ছিল, তোমাদের যাতে কোনো বিপদ না হয় সেজন্য আজ থেকে 2জন বডিগার্ডের ব্যবস্থা করে দেব। কাকাও বললেন, বডিগার্ডের দরকার নেই, আমরা এবার দেশে ফিরব। সারাদিন বললেন, সে যখন ইচ্ছে ফিরো গিয়ে, আরও ঘুরে বেড়াতে পারো। সন্তুকে জিজ্ঞাসা করলেন, তোমার কেমন লাগছে? কোথাও কোনো অসুবিধা হয়নি তো? সন্তু বলল, চমৎকার, ভারী সুন্দর এই দেশ, না আমাদের কোনো অসুবিধা হয়নি। সালাদিন বললেন,
বুঝলে রাজা, আমি মরে যাব ভেবে আমার ভাইপো ভাগ্নেরা নিজেদের মধ্যে দারুণ ঝগড়াঝাটি শুরু করেছে। এমনকি খুনোখুনিও করছে নাকি শুনতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই এসবের কিছু টের পাওনি। কাকাবাবু হাসি হাসি মুখ করে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। সালাদিন বললেন, এদের আমি এমন শাস্তি দেব তখন বুঝবে। ছি ছি, টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভে মানুষ এত নিচে নামতে পারে? আমি যা কিছু উপার্জন করেছি সব নিজের পরিশ্রমে, আর এরা নিজেরা পরিশ্রম করবে না, আমার সম্পত্তি নিয়ে লাফালাফি করবে। নার্সটি ব্যাকুল হয়ে বলল, স্যার স্যার, আপনার সুখ খাওয়ার সময় হয়ে গিয়েছে। সালাদিন হাত তুলে বললেন, চুপ করো, আমার যখন খেতে ইচ্ছে করবে আমি নিজেই বলবো। কাকাবাবু বললেন, সালাদিন সাহেব, এখন তোমার বিশ্রামের সময় আমি জানি। আমি শুধু আরেকটা কথা বলেই চলে যাব। এটা একটা লজ্জার কথা। তুমি বাইবেলের আমলের যে মূল্যবান দলিলটি দিয়েছিলে সেটা আমরা রাখতে পারিনি, প্রায় সর্বক্ষণ আগলে রেখেছিলাম। এই তোমার বাড়ির দরজার কাছে একজন সেটা কেড়ে নিয়ে পালিয়ে গেল। সালাদিন বিস্মিতভাবে ভুরু তুলে জিজ্ঞাসা করল, এখান থেকে কেড়ে নিয়ে গেল কে? তাকে তোমরা দেখেছো? কাকাবাবু বললেন, হ্যাঁ দেখেছি। সে লোকটি এক একবার এক এক নাম বলে। শেষবার নাম বলেছিল সেলজুক। তোমাদের পক্ষ থেকে নাকি তাকে ডিটেকটিভ নিয়োগ করা হয়েছিল আমাদের জন্যে। সালাদিন দুদিকে মাথা নেড়ে বললেন, খামোকা ডিটেকটিভ নিয়োগ করতে যাব কেন? তোমাদের কি হয়েছে? তা ডিটেকটিভ সেজে সে জিনিসটা নিয়ে পালালো? কাকাবাবু বললেন, সে ওটা বিক্রি করে বড়লোক হবে। সালাদিন বললেন, সে যে হোক, সে একটা ছুঁচো, ইঁদুর, বাদর, আরশোলা। বলতে বলতে সালাদিন অট্টহাস্য করে উঠলেন। অসুস্থ মানুষের পক্ষে বেশ জোরেই সেই হাসি। তারপর উঠে গিয়ে একটা দেওয়াল আলমারি খুললেন। সেখান থেকে বের করলেন সোনালি ফ্রেমে বাঁধানো মখমলের ঢাকনা দেওয়া একটা ছবি। না, ছবি নয়, সেটা একটা দলিল। সালাদিন বললেন, এটাই আসল দলিল। তোমাকে যেটা দিয়েছিলাম ওটা তো একটা কপি। তোমাকে দেখতে দিয়েছিলাম। এত দামের জিনিস কি যেখানে সেখানে নিয়ে ঘোরা যায়? তোমরা যখন দেশে ফিরবে তখন আমার লোক গিয়ে এটা প্লেনে বুকিং করে আসবে। তারপর আপন মনে হেসে বললেন, ওই চোর ব্যাটা নকল দলিলটা নিয়ে যখন বিক্রি করতে যাবে তখনই ধরা পড়ে যাবে, মার খাবে কিংবা জেলে যাবে। হে 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 হে। সন্তুর বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সালাদিন বললেন, রাজা, আমি জানি যত টাকাই দাম হোক তুমি ওটা বেচবে না। তোমার লোভ নেই। আমার এই লোভী ভাইপো ভাগ্নেদের আমি 1 সেন্টও দেব না। নতুন উইল করেছি, সব সম্পত্তি দান করে দেব। আমার একটা ছোট ভাই অন্ধ ছিল, সে অল্প বয়সে মারা যায়, তাই 4টে অন্ধদের আশ্রমে অনেক টাকা দিচ্ছি। যুদ্ধে যারা মারা যায় কিংবা আহত হয় তাদের পরিবারের সাহায্যের জন্য আমি একটা ফান্ড করেছি 100 কোটি টাকা। সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য একটা ফান্ড, আফ্রিকার গরিলাদের রক্ষা করার জন্য একটা ফান্ড। বলতে বলতে এক জায়গায় থেমে গিয়ে বললেন, রাজা, তুমি শুনে খুশি হবে, তোমাদের দেশের জন্য আমি কিছু টাকা দিয়েছি। তোমাদের সুন্দরবন বলে একটা জায়গা আছে? কাকাবাবু বললেন, হ্যাঁ আছে। সালাদিন বললেন, সেখানে এই খুব বড় বড় বাঘ আছে? সন্তু বলল, রয়্যাল বেঙ্গল টাইগার। সালাদিন বললেন, সেই টাইগার প্রজেক্টে ফান্ডেও আমি কিছু টাকা দিয়েছি। জানো রাজা, আমি কখনো বাঘ দেখিনি। আমাদের এদিকে তো বাঘ হয় না, আফ্রিকাতেও বাঘ নেই, তোমাদের ওদিকে অনেক বাঘ। একবার সুন্দরবন বেড়াতে যাবো ভাবছি। আচ্ছা, ওখান থেকে কি গোটা কয়েক বাঘ কিনতে পারি? কাকাবাবু বললেন, বাঘ বিক্রি হয় বলে তো শুনিনি। বাঘেদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। সালাদিন বললেন, বড় বাঘ নয়, বাচ্চা বাচ্চা বাঘ, এখানে এনে পুষবো। কাকাবাবু হেসে ফেলে বললেন, বাঘ বিক্রি বিষয়ে আমি কিছু জানি না, তবে তুমি সুন্দরবন বেড়াতে এলে বাঘ দেখাবার ব্যবস্থা
করে দিতে পারি। সালাদিন বললেন, দেখাতে পারো? ঠিক আছে, তাই যাব। ঠিক কোন সিজনে সুন্দরবন বেড়াতে যাওয়া উচিত? এরপর দুজনে পাশাপাশি বসে সুন্দরবন বিষয়ে আলোচনা করতে লাগলেন। সন্তু ঘুরে ঘুরে দেখতে লাগলো দেওয়ালের ছবিগুলো। পুনশ্চ কাকাবাবু সেই মূল্যবান দলিলটা দেশে নিয়ে এসে কলকাতার জাদুঘরে দান করে দিয়েছেন। বড় বড় পণ্ডিতরা সেটা নিয়ে গবেষণা করছেন। এখনও তারা সবটা পড়ে ফেলতে পারেননি, তবে এর মধ্যেই তাদের দু একজন বলেছেন এতে যীশুখ্রিস্টের জীবনের কিছু মূল্যবান কথা জানা যেতে পারে। তাহলে পৃথিবীর বহু খ্রিস্টান ভক্ত কলকাতার জাদুঘরে এই দলিলটা দেখতে আসবে। শেষ হলো শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি সন্তু কাকাবাবু সিরিজের আরও দুটো সন্তু কাকাবাবু শেষ পর্ব। নমস্কার।